এখনো পর্যন্ত আমার নিজের মনে হয় যে কোথাও একটা তৃণমূল এটা হাওয়া চলছে, যে ভয়ের একটা বাতাবরণ চলছে। যাদের সাথে আপনার সখ্যতা ছিল এবং ওই যে বিরোধী শিবিরে যোগ দেওয়া এবং শাসক দলের বিপক্ষে যাওয়া, সেই কারণে যে ওই সমীকরণগুলো পাল্টে গেছিল, রাজ চক্রবর্তী, দেব, পরমব্রত, তাদের সঙ্গে সমীকরণ কি এখন কিছুটা ঠিক হয়েছে? যারা সাদা খাতা জমা দিয়েছিল 15 লাখ টাকা দিয়ে, তাদের যোগ্য বলেছিল তৃণমূল। তাদের চাকরি চুরি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সবাই। কাউকে জেলে পড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তাকে এই দুঃখজনক পরিণতিতে মানুষ, বাড়িটাও তো জেলের মতোই, সেখানে পুরে দিলেন। চোখের জল মুছছেন তিনি। সম্প্রতি আমরা দেখেছি আপনি বলেছেন যে বুম্বাদা আপনাকে ফোন করেছিলেন, শুভেচ্ছা জানিয়েছিলেন। বুম্বাদা তার পরিপ্রেক্ষিতে পাল্টা পোস্ট করেন যে উনি ফোন করেননি আপনাকে। বোম্বাদা যদি আমাকে ফোন করতেন তাহলে ওনাকে কেউ এই বিজেপি বলে কেউ দাগিয়ে দিত না। গালটেবার সময় তো বোম্বাদার কোনোদিন মনে হয়নি বিজেপি। এই যে আপনি আহ্বান জানাচ্ছেন, যা হয়েছে পুরনো জিনিসপত্র ভুলে গিয়ে একসাথে আমরা টলিউডে কাজ করি, এটা কি শুধুমাত্র টলিউডের ক্ষেত্রেই বলছেন, টলিউডের ক্ষেত্রেই সীমাবদ্ধ, নাকি তারা যদি বিজেপিতে আসতে যায় তাদের ক্ষেত্রেও কি সাদর আমন্ত্রণ জানাবেন? না, আমি কখনো পর্যন্ত চোর জোচ্চোর লুটেরাদের সাদর আমন্ত্রণ জানাইনি। তাদের তো আইন অনুযায়ী বন্দোবস্ত হবে। আমার থেকে স্ক্রিন কেড়ে নিয়েছে, ক্যামেরা পর্দায়রা কেড়ে নিয়েছিল যাতে আমার জীবিকা কেড়ে মেরে ফেলা যায়। মানুষ বাঁচতে গিয়ে তৃণমূলের পাশে থেকে তৃণমূলই সাজবার অভিনয় করেছেন। যাদের পয়সা বাঁচাবার লোভে রাহুলের মৃত্যু হলো, সেই বিষয়টা তো চাপা পড়ে যাওয়ার জায়গায় চলে যাচ্ছে, তাই না? ফেডারেশন কি হবে? কারণ ফেডারেশন নিয়েও নানা অশান্তি আমরা বিগত 1-2 বছর ধরে দেখেছি। আমার চিন্তা ছিল সবার আগে ওদের উপরে বেশি, ওরা যেন খেতে পায়। মানে আমি 1.5 মাস ছিলাম না, কিন্তু গাছে জল দেওয়ার জন্য আমার প্রচুর পায়রা আর পাখি বন্ধু আছে। তো আমার চিন্তা ছিল সবার আগে ওদের উপরে বেশি, ওরা যেন খেতে পায়। তাদের জন্য গম, ধান আর ভাত, সেটার জন্য আলাদা করে একজনকে ঠিক করে রেখে গেছিলাম, যাতে ওদের দিক থেকে নো কমপ্লেন যেন চিঠি পাই। তার কারণ ছিল যে একটা হিউজ সময় ছিল, অনেকেই জানেন, যে আমার প্রায় অঘোষিতভাবে কাছ থেকে তো প্রায় সরিয়ে রেখে দেওয়া হয়েছিল টলিউডে। সে সময় বাড়িতে একাই থাকতাম, তখন এই পাখিগুলোই আসতো, ওদের সঙ্গেই সময় কাটাতাম। আচ্ছা, এই যে এখন পরিস্থিতি অনেকটা বদলেছে, আপনি সদ্য জয়ী হয়ে এসেছেন, সেই পুরনো মানুষগুলো যোগাযোগ করেছেন? হ্যাঁ, সবাই যোগাযোগ করেছে, দলমত নির্বিশেষে। অধিকাংশ জনই শুভেচ্ছা জানিয়েছেন, কথাও হয়েছে। যাদের সাথে আপনার সখ্যতা ছিল এবং ওই যে বিরোধী শিবিরে যোগ দেওয়া এবং শাসক দলের বিপক্ষে যাওয়া, সেই কারণে যে ওই সমীকরণগুলো পাল্টে গেছিল, সেখানে আমরা যদি দেখি রাজ চক্রবর্তী, দেব, পরমব্রত, তাদের সঙ্গে সমীকরণ কি এখন কিছুটা ঠিক হয়েছে? সময় সবকিছুই ঠিক করিয়ে দেয় বা ঠিক করাতে বাধ্য করে। তবে আমি এটাই বলবো যে আমার যে বন্ধুরা, বিপরীত অন্য যে কোনো দলেই তারা থাকুন না কেন, এমপি এমএলএ হন বা না হন, যে দলটা প্রমাণিতভাবে ক্রমাগত মানুষকে অস্থির করেছে, নাগরিক বঞ্চনায় ফেলেছে, নাগরিক অধিকার লুট করেছে, তাদের পাশে থাকবার তাদের খুব একটা প্রয়োজন ছিল বলে আমার মনে হয় না। কারণ তারা নিজস্ব গুণে, নিজস্ব পরিশ্রমে, মেধায়, লড়াইতে মানুষের কাছে এমন জায়গা তৈরি করে নিয়েছিলেন, তাদের বোধহয় এইসবের সঙ্গে না থাকলে মানুষ আরও ভালোবাসতে পারতেন। আমার ওই বন্ধুরা, আমি নিজে বিশ্বাস করি তারা ব্যক্তিগতভাবে এই চুরি, জোচ্চুরি, লুট, তারা বোধহয় এগুলোকে পছন্দ করেন না, বোধহয় কেন করেই না। তিনি, আবার বলছি, শাসক দলে থাকা যে কোনো এমপি হতে পারেন, এমএলএ হতে পারেন, বা শাসক দলের প্রচারের মিছিলে দেখা, প্রচার করতে গিয়ে মানুষকে শাসক দলকে ভোট দাও বলা লোকগুলো, মানে যারা পশ্চিমবঙ্গের মানুষকে লুটছে, শেষ করে দিচ্ছে, আবার কলার তুলে হুমকি দিচ্ছে, তারপর একটু অনুকম্পা নেই, একটুও অনুতাপ নেই, লজ্জা বোধ নেই, তাদের পক্ষে তোমরা কেন ভাই? নিজে রাজের গায়ে কি যেন কাদা ছুঁড়ে মেরেছে। এটা রাজকে মারেনি, রাজ যে দলের সঙ্গে সম্পৃক্ত, রাজ যে দলের হয়ে দাঁড়িয়েছে, কাদাটা সেই দলকে মারা। আমার মনে হয় যে আমার খারাপ লেগেছে, আমার কষ্ট লেগেছে এই ঘটনায়, কিন্তু সরে এলে ভালো হতো। যা হয়ে গেছে হয়ে গেছে। সবাই মিলে আমি সবাইকেই বলবো যে চলুন একসঙ্গে একটা বিকশিত পশ্চিমবঙ্গ তৈরি করি, যেখানে নেই রাজ্য, এই নেই রাজ্যের
যে যন্ত্রণা সেটাকে আমরা মুছি সবাই মিলে। তৃণমূলে যে দু একজন পরিচ্ছন্ন মানুষ থাকবার চেষ্টা করেছেন, তাদের অবদমিত করা হয়েছে, তাদের কোণঠাসা করে দেওয়া হয়েছে, তারা কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছেন। এতদিন কোণঠাসা ছিলেন আপনি ইন্ডাস্ট্রিতে, এখন কি নিজেকে সিংঘম মনে হচ্ছে? বিধায়ক হয়ে ফিরে এসেছেন। মানে সিংহম কি ব্র্যাংহম আমি জানি না। এইটা বলতে পারি যে আমার কণ্ঠস্বরকে কখনোই দমানো যায়নি। আমার থেকে স্ক্রিন কেড়ে নিয়েছে, ক্যামেরা পর্দায়রা কেড়ে নিয়েছিল যাতে আমার জীবিকা কেড়ে মেরে ফেলা যায়। তখন আমি আমার ফেসবুকে মুখ খুলেছি। আমি ছড়া কবিতা যাই লিখি না কেন, মুহূর্তের মধ্যে বাঙালির হৃদয়কে স্পর্শ করেছে। আমি সেখানে কোনো রাজনৈতিক দলের পক্ষে, এর পক্ষে আসুন কখনো বলিনি। মানে অন্তত এইটুকু বলতে পারি, সারা পৃথিবীতে যে বাঙালিরা ছড়িয়ে রয়েছেন তারা ওই কবিতা আমায় ঘুরিয়ে ফরওয়ার্ড করেছেন। তারপর চেষ্টা হয়েছে যে আমার ফেসবুক অ্যাকাউন্ট কি করে বন্ধ করে দেওয়া হয়, ভাত কাপড়ের মতোই। আস্তে আস্তে গাড়ি বাড়ি বেঁচেছি। আমি আবার বলছি যে হয়তো এই সাহসটা, এই চোয়াল চেপে লড়াই করার ক্ষমতা হয়তো আমাদের মতো কয়েকজনের হয়তো আছে, বাকিদের তো নাও থাকতে পারে। প্রচুর মানুষ ছিলেন যারা শাসক দলের পাশে দাঁড়িয়ে হেসে হেসে ছবি তুলেছেন। শাসক দল চোর, মানুষকে লুট করেছেন জেনেও। যারা এই নির্বাচনী প্রচারেও গেছেন। ভারতীয় জনতা পার্টি কখনোই প্রতিহিংসামূলক আচরণ, প্রতিহিংসা পরায়ণ আচরণে বিশ্বাস করে না। হয়তো পরিবার বাঁচাতে হবে, বাবা মায়ের ওষুধ আমি কাজ না করলে খাবো কি, তাই পেটের চিন্তায় যারা অন্যায় করেছেন তাদের পাশে হাসি মুখে দাঁড়িয়েছেন বা তাদের হয়ে প্রচার করতে গেছেন। তৃণমূল সাজবার অভিনয় করেছেন। একটা রুগ্ন ফিল্ম ইন্ডাস্ট্রি করে দেওয়া হয়েছে। ইন্ডাস্ট্রি এটাকে কি আর বলা চলে? যেখানে 140টার মতো বছরে ছবি তৈরি হতো। এই তুগলকি নিয়ম যা বিশ্বাস ব্রাদার্সেরা চাপিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে। এরা বাড়তেই পারেন না। কোনো ল্যাম্পপোস্টেই আলো জ্বলবে না যতক্ষণ না পর্যন্ত বিদ্যুৎ মানে বৈদ্যুতিক সংযোগ যতক্ষণ না হবে, তাই না? ইশারা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। অন্যায় করেছেন অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসেরা। আমার যে টেকনিশিয়ানস ভাইরা রয়েছে তাদেরকে প্রত্যেক মুহূর্তে ভুল বোঝানো হয়েছে। কারুর ওপর কোনো রকম প্রতিহিংসা পরায়ণ অত্যাচার এই বিষয় কখনোই নয়। এই ইন্ডাস্ট্রি সবার জন্য, যারা ভালো চাইবেন দলমত নির্বিশেষে তাদের জন্য। যারা ব্যান কালচার চালু করে চলছেন তাদেরই তো ব্যান করে দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ। তাই আলাদা করে ব্যান শব্দ ইত্যাদি প্রভৃতি নিয়ে আলোচনা করার দিন তো শেষ। তবে একটাই কথা বলবো, তিনি শিল্পী হন, টেকনিশিয়ানস হন, যারাই যোগ্য তারা কাজ করবেন। কিন্তু আমি একজন দক্ষ এবং যোগ্য ইঞ্জিনিয়ার, তাই বলে কি আমি স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরে হাওয়াই চটি পরে মুখে সিগারেট দিয়ে সিজ দিতে দিতে অফিসে ঢুকতে পারি না। আমায় সেই অফিসে ঢুকবার জন্য যোগ্য হতে হবে যে অফিসটা আমার দেশের মাটিতে। তাই অকারণ দেশকে নিয়ে ভুলভাল তথ্য বলে ইয়ে দেশ টুকরে হোঙ্গে, এই দেশে আমরা ভালো নেই বলে পানটান চিবিয়ে দেশের নামে যারা খারাপ কথা বলবে তাদের বলবো, আপনাদের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন, 92% মানুষ ভোট দিয়েছেন। একটু ভেবে নিন যে আপনারা যে কথাগুলো বলেছিলেন সেগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে মানুষ মিথ্যে বলেছে। আপনারা অকারণ সনাতনে যাওয়া মানে পিছিয়ে যাওয়ার কথাবার্তা বলেছেন। সনাতনকে ছোট করে নিজেকে আধুনিক এবং শিক্ষিত প্রমাণ করতে গিয়ে মানুষের রায় আপনারা নিজেদেরই অন্ধকার যুগের মানুষ বলে প্রমাণ করেছেন। সংখ্যাগরিষ্ঠ যে মানুষ, যে সনাতনী মানুষ, যে ধর্মে অন্য কাউকে আক্রমণ করা কোনোদিন শেখানো হয়নি, নরম বলে সেখানে আঁচড় কেটে তাকে রক্তাক্ত করেছেন। দোহাই এটা করবেন না। রাজ চক্রবর্তীকে বলবো যে বড় ক্যানভাসে ছবি বানানো, বড় মেজাজে ছবি বানানো তার স্বভাব ছিল। আমি চাই তাকে সেই স্বভাবে আবার দেখতে মেন স্ট্রিমকে চিরদিনই তুমি যে আমার যেন আরো 10টা দিতে পারে সেই জায়গায় নিয়ে আসতে। ওর গায়ে পাঁক যারা দিয়েছেন তারা ওকে দেয়নি। যে দলটা মানুষকে লুট করছিল, যে জামাটাও বেচারা পরে ফেলেছিল, রাজনীতির তো মানুষ নয়, তৃণমূলের ওই জামাটাই ছুঁড়ে মেরেছে। রাজকে কালি দেয়নি কেউ। ইম্পাতে একটা অশান্তি চলছে। ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্তকে বলা হচ্ছে পদত্যাগ করার জন্য, এটা নিয়ে কি বলবেন? যারা পশ্চিমবঙ্গের 130টা সিনেমা কেন কমে 30টা সিনেমায় চলে এলো, দায়িত্বে থেকেও যারা সেই দায়িত্ব পালন করতে গিয়ে সম্পূর্ণ সফল হতে পারেননি, তাদের প্রতি মানুষের উষ্মা থাকবেই। যারা তৃণমূলের নির্দেশে পরিচালিত হয়েছেন, যারা পিয়াদি তো রাজনীতির মানুষ নন, কিন্তু রাজনীতির মানুষেরা পিয়াদিদের পরিচালনা করেছে। সুখেন দাস ফ্যামিলির
একজন মহিলা, তিনি মজার মানুষ, মজার অভিনেত্রী, তাকে আমরা আবার মজার চেহারায় দেখতে চাই। হিম্পার ওই চেয়ার তাকে অনেক যন্ত্রণা দিয়েছে, অনেক অভিশাপ দিয়েছে, কারণ তিনি নিজের ইচ্ছায় যদি কোনো কিছু করেছেন বলে কি অভিযোগ করে, তাদের বলবো আর একটু ভাবুন। তিনি সহজ সরল মানুষ, তার পরিবারের দিকে তাকান, কোনো প্রতিশোধের জায়গা নয়। অনেকদিন দিদি কাজ করেছেন, মানুষ চাইলে, আমি দিদিকে চিনি, দিদি কাল বলবেন চললাম মন দিয়ে অভিনয় করব, বনি কৌশনী আমরা সবাই একসঙ্গে কাজ করব, কি আছে? আবার নতুন কেউ আসবেন, তিনি মন দিয়ে কাজ করবেন, কি আসে যায় তাতে? নিশ্চয়ই। আর ফেডারেশন নিয়েও একটা প্রশ্ন উঠছে যে এবার ফেডারেশন কি হবে, কারণ ফেডারেশন নিয়েও নানা অশান্তি আমরা বিগত 1-2 বছর ধরে দেখেছি। যে ফেডারেশন অনেকের জীবনের রেশন কেড়ে নিয়েছিল, সেই ফেডারেশন যেন না থাকে। ফেডারেশন টেকনিশিয়ানদের স্বার্থ রক্ষা করতে গিয়ে টেকনিশিয়ানরা বাঁচবে যে প্রযোজকেরা এলে, এইটাই ভুলে গিয়েছিল। এটাই বামেদের মতো, ভেঙে দাও, গুড়িয়ে দাও, চলছে না, চলবে না করতে করতে তারা শ্রমিকদের বুঝিয়েছিল তোমরাই কারখানার মালিক বলে, এমন তারা মগজধোলাই করেছিল, চলছে না, চলবে না হরতাল করতে করতে বেচারা শ্রমিকেরা কারখানার সামনে এমন বসেছিল, কারখানাগুলো লোকসানে পড়ল, তালা লেগে গেল। আর সেই জংধরা কারখানাগুলো, জংধরা তালা খুলে তৃণমূল মাল্টি স্টোরেজ বিল্ডিং বানালো। আর ওই শ্রমিকগুলো যাদের হাতে পরিশ্রমের কালি লেগে থাকতো, হাতুড়ির শব্দ শোনা যেত, আজ তারা ওই শপিং মলে স্যালুট ঠোকে মানুষকে। এটা একজন শ্রমিকের সম্মান নয়। আর্টিস্ট ফোরাম মতো ছিল, তারা কখন দাবি তুলেছিল যে 100 জন আর্টিস্টকে না নিলে আমরা শুটিং করতে দেব না? ডিরেক্টরস গিল্ড। এই এত ফতোয়া, এত নিয়মের জায়গা কেন? এর আগে তো কত সুন্দর সিনেমা হতো, 130-40টা সিনেমা হতো, সেখানে 30% এসে নেমেছে। কে কি করে সিনেমা বানাবেন, কিভাবে সিনেমা রিলিজ করবে, কবে করবে, এগুলো কখনো কি মানবতার পক্ষে? এগুলো কখনো কি রোজগারের পক্ষে, আমার টেকনিশিয়ানদের পক্ষে, আমাদের শিল্পীদের পক্ষে, পরিচালকদের পক্ষে, প্রযোজকদের পক্ষে? যদি কেউ কোনো ভুল করে থাকেন, ভুলেদের পক্ষ নিয়ে থাকেন, ভুলে যান সেই সব, তাদের মানুষ ভুলে গেছে। চলুন একসঙ্গে সবাই মিলে কাজ করি, মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে সব জায়গায় কাজ হোক। যারা সাদা খাতা জমা দিয়েছিল 15 লাখ টাকা দিয়ে, তাদের যোগ্য বলেছিল তৃণমূল, তাদের চাকরি চুরি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সবাই, কাউকে জেলে পড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাকে এই দুঃখজনক পরিণতিতে মানুষ, বাড়িটাও তো জেলের মতোই, সেখানে পুরে দিলেন, চোখের জল মুছছেন তিনি। এই পরিবেশ তো আমরা কেউই চাইনি, যে ছেলে মেয়েগুলো পরিষ্কার মধ্যবিত্ত বাড়ি, গরিব বাড়ি থেকে যারা খেটে পড়াশোনা করলো, তারা চাকরি পেল না, বদলে তারা পেল পুলিশের লাঠি আর রক্ত বিকাশ ভবনের সামনে। এটা তো সবকটা ইন্ডাস্ট্রিতেই একই চিত্র হয়েছে। আবার বলছি, মানুষ বাঁচতে গিয়ে তৃণমূলের পাশে থেকে তৃণমূলই সাজবার অভিনয় করেছেন। যারা দাঁড়িয়েছিলেন আমার সেই বন্ধুরা, তাদের অনেককেই আমি চিনি ঘনিষ্ঠভাবে, তারা কেউই চুরি, জোচ্চুরি, লুট, অন্যায়ের পক্ষে নয়। তাদের দেখে যারা অনেক মানুষ কটু কথা বলছেন, আমি বলছি দোহাই, ছেড়ে দিন না। সম্প্রতি আমরা দেখেছি আপনি বলেছেন যে বুম্বাদা আপনাকে ফোন করেছিলেন, শুভেচ্ছা জানিয়েছিলেন। বুম্বাদা তার পরিপ্রেক্ষিতে পাল্টা পোস্ট করেন যে উনি ফোন করেননি আপনাকে। কিছুই নয়, মানে সারাক্ষণ অনেস্টি বলছি, মানুষের শুভেচ্ছা আর ভালোবাসার কোটি কোটি ফোন এসেছে। বুম্বাদা যদি আমাকে ফোন করতেন, তাহলে ওনাকে কেউ এই বিজেপি বলে কেউ দাগিয়ে দিত না। তিনি যে যে ঊর্ধ্বে রয়েছেন, আমার মনে হয় এটা কোনো রকমের কিছু আতঙ্ক কিছু লোক ছড়াবার চেষ্টা করে, তো বুম্বাদা সেটাকে এড়াবার চেষ্টা করেছেন। আমি তো বুম্বাদার ভাই হই, দেখা হলে তো গাল টেপেন। গাল টেপার সময় তো বুম্বাদার কোনোদিন মনে হয়নি বিজেপি বলে, এরম তো মনে হয়নি, তাই না? তো তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের দাদা। আমার কাছে অগণিত ফোন এসছে অনেকেরই, সেখান থেকে পরিষ্কার আমার কাছে আমি খবর পাই যে বুম্বাদার ওখান থেকে ফোনে যোগাযোগ করা হয়েছে। ঠিক আছে, তার পরিবারটা তো তিনি একা নন, আরও তো অনেক মানুষ রয়েছেন। তো ফলতেই আমি সম্মানের জায়গা থেকে নিজেই বুম্বাদাকে কল করি, যে কল ওদিক থেকে এসছে, করা উচিত। কারণ আমি প্রচুর কল মিস করে গেছি আমারই বন্ধু বান্ধবদের, বড়দের। যেমন কালই ঋতুপর্ণা সেনগুপ্ত 2বার কল করেছিলেন, আমি ধরতে পারিনি, আমি আবার কল ব্যাক করেছি। তো তাতে কে কাকে কল করলো সেটা তো ইম্পর্টেন্ট হয়ে ওঠে না। তিনি আমাদের কাছে শ্রদ্ধার জায়গায় ছিলেন, আছেন, থাকবেন। আর এটাও না, এখনো পর্যন্ত আমার নিজের মনে হয় যে কোথাও একটা তৃণমূল এটা হাওয়া চলছে, যে ভয়ের একটা বাতাবরণ চলছে। বুম্বাদা প্রাণ ভরে নিঃশ্বাস নেবেন, আজকে তৃণমূলের কাঁধে হাত দেবেন, কালকে বিজেপির কাঁধে হাত দেবেন, পরশুদিন সিপিএমের কাঁধে হাত দেবেন। হাত দিলেও তিনি কোনো দলেরই হবেন না, তিনি তাঁর সম্মানের জায়গায় থাকবেন। অসুবিধে কোথায়? হয়তো তাকে কেউ জ্বালাতন করেছে বলে তিনি হয়তো পোস্টটি দিয়েছেন। তিনি আমায় যা ভালোবাসতেন,
যেভাবে আড়ালে প্রকাশ্যে গাল টেপেন, এরাম করে জড়িয়ে ধরেন, যা অনেককেই ধরেন না, কয়েকজনকে ধরেন, আমার এইটুকু মনে হয়েছে সেইভাবেই তিনি ধরবেন। ওটা কোনো কিছুর জায়গা নয়। আমার মনে হয় কিছু মানুষ এটাকে নিয়ে ওনাকে বিরক্ত করছিল, তাই লিখেছেন, উনি বেশ করেছেন। এই যে আপনি আহ্বান জানাচ্ছেন, যা হয়েছে পুরনো জিনিসপত্র ভুলে গিয়ে একসাথে আমরা টলিউডে কাজ করি, এটা কি শুধুমাত্র টলিউডের ক্ষেত্রেই বলছেন, টলিউডের ক্ষেত্রেই সীমাবদ্ধ, নাকি যারা শিলমোহর প্রাপ্ত তৃণমূল সমর্থক এবং তারা টলিউডেও বিলং করে, তারা যদি এই দলে আসতে চায়, তারা যদি বিজেপিতে আসতে চায়, তাদের ক্ষেত্রেও কি সাদর আমন্ত্রণ জানাবেন? না, আমি কখনো পর্যন্ত চোর জোচ্চর লুটেরাদের সাদর আমন্ত্রণ জানাইনি। তাদের তো আইন অনুযায়ী বন্দোবস্ত হবে, আগে হয়নি মানে এখন হবে না, এটা একদম ভাববার কোনো কারণ নেই। যারা মানুষকে থ্রেট দিয়েছেন, লুটেছেন, এমনকি আমার ভাই, আমার বন্ধু, অনেকটা ছাত্র সমাজ ছিল, যাদের গাফিলতি এবং যাদের পয়সা বাঁচাবার লোভে রাহুলের মৃত্যু হলো, সেই বিষয়টা তো চাপা পড়ে যাওয়ার জায়গায় চলে যাচ্ছে, তাই না? সেটাও আমি এখনো পর্যন্ত ভুলিনি। দেখুন, দল ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কাকে দায়িত্ব দেবে দলের একদম বিষয়। যাকেই দায়িত্ব দেবেন সেটা মেনে চলা হবে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।